বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বললেন সিইসি। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্কতা। বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ রিজভির। বাংলাদেশপন্থী চেতনায় কাজ করার অঙ্গীকার নাহিদের। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং দেশের হাওর অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলে স্বীকৃতি দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, আগামীর সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা সহযোগিতা করবে বলেও জানান তিনি। আশা করি ওই কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা দে আর হাইলি স্যাটিসফাইড। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন রিজভী। বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা বলেও জানান তিনি। রিজভী এ সময় আরও বলেন, শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কল কাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। ভারতীয় আগ্রাসন বিরোধী মত ও বাংলাদেশপন্থী মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এই চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল। বিগত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করে এনসিপির আহ্বায়ক জানান, তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল, ফেনী নদীর চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের USTR এর যে বৈঠক হবে সেখানে শুল্ক আরোপের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $500 কোটি, সেখানে এত শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। হাওর রক্ষায় সরকার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক সভায় তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওর আমাদের জাতীয় সম্পদ, সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই কাজে স্থানীয় উপকার ভোগীদের সম্পৃক্ত করা হচ্ছে। হাওরে বাঁধ নির্মাণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ, ট্যুরিজম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে জানান তিনি। বর্ণনা দেয়া হচ্ছে বাংলাদেশ হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া, তাদেরকে সংযুক্ত করতে হবে। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা, সংবিধানের ৫০ সংশোধনের অংশটি বাতিল ও সংবিধানের যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। সেই সময় রিটকারীর আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া এবং অ্যাডভোকেট রিদওয়ানুল করিম। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাব মুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে তাতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকাল 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মূলত কূটনৈতিক সম্পর্ক রক্ষার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করা হচ্ছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এটি একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, যার মাধ্যমে চীন বিএনপি সম্পর্ক আরও জোরদার করার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা সহ দেশের 4টি বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে
সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পটুয়াখালীতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। নবাগত স্ত্রী আখি আক্তারকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হতদরিদ্র রাশিদুল হক। সংসারে সচ্ছলতা ফেরাতে কাজ নিয়েছেন ঢাকায়, কিন্তু একটি বুলেটে শেষ হয়ে যায় পরিবারের স্বপ্ন। জুলাই বিপ্লবের কর্মক্ষেত্রে রাশিদুল হক ছিলেন ঢাকার শনিরাখড়ায়। ছাত্র জনতার মিছিলে গিয়ে সেখানেই বুলেটের আঘাতে প্রাণ হারান রাশিদুল হক। পরে গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। শহীদ রাশিদুল হকের বাবার অভিযোগ, সরকারি সামান্য সহযোগিতা আর জামায়াতের দেয়া 1 লাখ টাকা অনুদান পেয়েছেন তারা। আন্দোলনে অংশ নিয়েছিলেন রাশিদুল সহ তার 4 ভাই। কি হয়, পাখির মতো গুলি করছে আমার সন্তানকে। এদের আমি বিচার চাই এবং এদেরকে আমি ফাঁসিও চাই। গুলি করছে কয়টা, দুঃখের বিষয়। এই জায়গায় একটা, এই জায়গায় একটা, পিছনে একবার একটা, এই 3টে গুলি দিয়ে নিহত করেন। যে সন্তান গেছে ওই সন্তান আর ফিরে আসি না, আমাকে মা বলে ডাক দেয় না। আর এই মা আমাকে কতদিনই ডাক দিবে, মোর বাকি আমার হয়নি। এবার সারা বাংলার খবর। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বড় ছেলে। সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গার পুরান বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। অসুস্থ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসার জন্য স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেলে নিয়ে যাচ্ছিলেন তার 2 ছেলে। পথে মহাসড়কের খানাখন্দে পড়ে রিকশাটি মাঝ রাস্তায় উঠে গেলে একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা ও 1 ছেলের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ। এদিকে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। ভোরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, ভোরে 5 জন হিমছড়ি সৈকতে বেড়াতে যায়, পরে 3 জন সমুদ্রে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় 3 জনই। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। তবে সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ঢাকা 17 আসনের বিভিন্ন থানায় সদস্য ফর্ম নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং এই আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা সহ থানা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। এ সময় নেতাকর্মীদের চাঁদাবাজ লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আমাদের বিপদের সময় যারা ছিলেন তারা আবার এখন থাকবেন, আবার আমাদের যখন বিপদ আসবে আপনাদের একটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাদের আমাদের দরকার নাই। আমাদের দুঃসময় 10 জন 20 জন যারা ছিলেন তারা এখন 1000 কর্মীর চেয়ে অনেক উত্তম। কারণ আপনাদেরকে পাওয়া যায় নাই, আপনাদেরকে অনেক খুঁজছি, পাই নাই। কিন্তু এখন আপনারা অনেকে আমাদের মাধ্যমে, আমাদের নেতা কর্মীদের মাধ্যমে ঘুর করতেছেন ঢোকার জন্য। কোনো অবস্থায় সুযোগ নাই। কিছু ষড়যন্ত্রকারী
কিছু নতুন নতুন দল তারা এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা নতুন করে ষড়যন্ত্র করছে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসতেছে যে কিভাবে তারা সংসদে ঢুকতে পারে, কিন্তু যদি ওই নতুন দলের সাধারণ মানুষের কাছে যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে, কোনো জনপ্রিয়তা না থাকে, কোনো মূল্যায়ন না থাকে, তারা হাজারো ষড়যন্ত্র করলেও কোনো কিছু করতে পারবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিগত 3 নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বললেন সিইসি। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্কতা। বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ রিজভির। বাংলাদেশপন্থী চেতনায় কাজ করার অঙ্গীকার নাহিদের। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের 35% শুল্ক আরোপ পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং দেশের হাওর অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।